আমি আমার হাজবেন্ডকে অ্যাপ্লাই করেছি। আমি সিটিজেন। তার ইন্টারভিউ হয়ে গেছে স্মুথলি, সবই ঠিক আছে। তারা বলছে যে তাকে ভিসা দিয়ে দিবে 2 উইকস এর মধ্যে, বাট 5 দিনের মধ্যে তার পাসপোর্ট নো ভিসায় ফেরত দিয়ে দিয়েছে। এখন ইন্টারনেটে গেলে বলে যে ইন্টারভিউ রিভিউইং, রেডি টু ইন্টারভিউ। এখন আমি জানতে চাচ্ছি তার ভিসা তো কেন না বলেনি, ডিনাই বলেনি। এখন তারা কোন প্রসেসে আছে, কোন উত্তর আমাকে দিচ্ছে না। একটু যদি আমাকে একটু এগুলো বই একটু সাহায্য করতেন। আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছিলাম। আমার ভাইয়ের ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে 2011-এ, সরি 2021-এর ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার পর এখানে দেখতেছি আমি 3টা জায়গায় ভুল করে ফেলছি। 2টা জায়গার মধ্যে ভুল করে ফেলছি। একটা হচ্ছে যে ওর ছেলের জন্ম তারিখটা আমি 11ই জানুয়ারির জায়গায় 11ই ফেব্রুয়ারি বসাচ্ছি, এবং বিয়ের ডেটটা আমি 22-এর জায়গায় 24। F4 আমি পিটিশনার আমার ভাইয়ের জন্য, ভাইয়ের বাচ্চাদের জন্য অ্যাপ্লাই করেছি। অলরেডি ডকুমেন্ট প্রায়োরিটি ডেট দেখাচ্ছে February 19, 2008। আমি অলরেডি পেইড করে দিয়েছি ওদের ভিসা ফি, অল ডকুমেন্ট July 2023-তে, বাট এখনো ওদের কোনো ভিসা ইন্টারভিউ হচ্ছে না। আমি গত বছর ডিসেম্বরে এই আমেরিকাতে আসছি B1B2 ভিসায়, ঠিক আছে। তো আমি অ্যাজাইলাম ফাইল করেছি অলরেডি, আমার এই বায়োমেট্রিক হয়েছে। সো আমি ওয়ার্ক পারমিট আর সোশ্যাল সিকিউরিটির জন্য অ্যাপ্লাই করেছি। এখন ওয়ার্ক পারমিট এবং সোশ্যাল সিকিউরিটির জন্য ওয়েট করছি। ইন দ্য মিন টাইম আমার বাবা মা বাংলাদেশ থেকে তারাও B1B2 ভিসা পেয়েছে, ঠিক আছে। তো তারা যেহেতু বয়স্ক, আমি তাদেরকে এখানে নিয়ে আসতে যাচ্ছি, ঠিক আছে। আমি কি তাদেরকে আমার অ্যাজাইলাম কেসের সাথে সংযুক্ত করতে পারি? আমি আমার হাজবেন্ডকে অ্যাপ্লাই করেছি। আমি সিটিজেন। তার ইন্টারভিউ হয়ে গেছে স্মুথলি, সবই ঠিক আছে। তারা বলছে যে তাকে ভিসা দিয়ে দিবে 2 উইকস এর মধ্যে, বাট 5 দিনের মধ্যে তার পাসপোর্ট নো ভিসায় ফেরত দিয়ে দিয়েছে। এখন ইন্টারনেটে গেলে বলে যে ইন্টারভিউ রিভিউইং, রেডি টু ইন্টারভিউ। এখন আমি জানতে চাচ্ছি তার ভিসা তো কেন না বলেনি, ডিনাই বলেনি। এখন তারা কোন প্রসেসে আছে, কোন উত্তর আমাকে দিচ্ছে না। একটু যদি আমাকে একটু এগুলো বই একটু সাহায্য করতেন। আমি ঠিক বুঝলাম না। আচ্ছা, আমি বলি রঞ্জা, উনি একজন সিটিজেন, উনি ওনার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, সবকিছু হয়ে গেছে, ইন্টারভিউ হয়ে গেছে, এবং ইন্টারভিউ পরে বলেছে যে 2 উইকস এর মধ্যেই ওর ভিসা দিয়ে দিবে, কালেক্ট করতে পারবে পাসপোর্ট। কিন্তু 5 দিন পরে ওনার কাছে উত্তর আসছে যে নো ভিসা, ওনারা এখন ভিসা দিচ্ছেন না, এবং ওনারা বলছে যে রিভিউ প্রসেসিং এর মধ্যে আছে। এখন উনি কি করবেন? আপনার হাজবেন্ড কি এখানে তো না, বাইরে? সম্ভবত বাংলাদেশ। এনবিসি ইন্টারভিউ করেছে, আমি অ্যাজিউম করছি এমবাসি থেকে। মানে বাংলাদেশ কনসুলেটে ইন্টারভিউ হয়ে গেছে, ইন্টারভিউর পরে বলেছে সবকিছু ক্লিয়ার, 2 উইকস এর মধ্যে পেয়ে যাবে। কিন্তু 5 দিন পরে ওনারা জানালো যে না, আমরা এখন রিভিউ করছি। হ্যাঁ, তো তার মানে কি আপনার ইন্টারভিউ যখন হলো, যখন আপনি বেরিয়ে পড়েছেন, তারপর যখন ওরা ফাইনাল রিভিউটা করছিল, তখন হয়তো কিছু টুকটাক ওরা আরেকটু ব্যাকগ্রাউন্ড চেক করতে চায়। হ্যাঁ, একটু বলেছি যদি, হ্যাঁ আপা, আপনি এই এটা মানে যে পোস্ট ইন্টারভিউ যেটা হয়, পোস্ট ইন্টারভিউ রিভিউ, সেটাই। আপা আমি যদি একটু বলি, আমি আসলে এই ধরনের কেস অনেক পাচ্ছি। সেটা হচ্ছে ওরা ইন্টারভিউর পরে বলে দেয় সবকিছু ঠিক আছে, কিন্তু ওরা যখন ইন্টারভিউ পরে আবার একটু রিভিউ করে, তখন ওদের কোনো কিছুতে যদি খটকা লেগে যায়, তাহলে কিন্তু ওরা এটাকে একটু হোল্ড করে বলে যে আমাদের ফার্দার রিভিউ অথবা ইনভেস্টিগেশন করতে হবে। এখন আপনি যদি ভাগ্যবান হন, উনি ভাগ্যবান হন, এটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু অনেক সময় কিন্তু অনেক সময়ে 6-7 মাস, 1 বছর লেগে যেতে পারে। কিন্তু যদি কোনো রকমের কোনো কিছু না পায়, তাহলে আপনি আবার তাড়াতাড়ি উত্তর পেয়ে যাবেন। ধৈর্য ধরতে হবে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। জাহিদুল ইসলাম আছেন নিউ জার্সি থেকে আমাদের সাথে, আপনার সংযুক্ত ধন্যবাদ। মিস্টার এডি চয়ন আছেন বাংলাদেশ থেকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছিলাম। আমার ভাইয়ের ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে 2011-এ, সরি 2021-এ,
2021 এর ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার পর এখানে দেখতেছি আমি 3টা জায়গায় ভুল করে ফেলছি। 2টা জায়গার মধ্যে ভুল করে ফেলছি। একটা হচ্ছে যে ওর ছেলের জন্ম তারিখটা আমি 11ই জানুয়ারির জায়গায় 11ই ফেব্রুয়ারি বসাচ্ছি এবং বিয়ের ডেটটা আমি 22-এর জায়গায় 24। এখন তো DS 260 একবার সাবমিট করে দিলে এটা পুনরায় পাওয়া যায় না সংশোধন করার জন্য। এই অবস্থায় আমি কিভাবে ওই ভুলগুলা কারেকশন করতে পারি? নিকি, জি জি আহ, হ্যাঁ অ্যাকচুয়ালি আমি জানি যে রাঞ্জা বুঝতে পেরেছেন হ্যাঁ, যে উনি কিন্তু দুটো এটা মিস্টেক করেছেন পুরো- অ্যাপ্লাইং ফর হিজ ব্রাদার। আমি বলে দিচ্ছি অ্যাটর্নি জি, রঞ্জা উনি জি। ওনার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন এবং 2021 ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হয়ে গেছেন, কিন্তু ওনার ভাইয়ের ছেলের ডেট অফ বার্থে উনি মান্থে জানুয়ারির জায়গায় ফেব্রুয়ারি দিয়ে দিয়েছেন এবং ইয়ারও ভুল হয়ে গেছে। সো এখন উনি কি করবেন, কিভাবে এটাকে সংশোধন করা যায়? আচ্ছা, দুটো অপশন আছে। ইউজুয়ালি ওরা অ্যাকচুয়ালি একটা রিকোয়েস্ট ফর এভিডেন্স RFE পাঠায়। ওরা হয়তো আপনার কেসেও সেম জিনিস পাঠাবে। যদি না পাঠায়, আপনি একবার USCIS কে ফোন করে আপনি বলুন কি আমার অ্যাপ্লিকেশনটা অ্যামেন্ড করতে হবে। কোন কিরকম অ্যাপ্লিকেশন কখন আপনি সাবমিট করেছেন ওইটা ওরা দেখে আপনাকে বলবে অ্যামেন্ডমেন্ট কি করে করতে হবে। আপনাকে হয়তো আর একটা ফর্ম শুধু ফাইল করতে হবে, বাট ইউজুয়ালি ওরা অ্যাকচুয়ালি রিকোয়েস্ট ফর এভিডেন্স পাঠায়। কিন্তু আপনি যে বলছেন কি 2021 ওরা ডকুমেন্টস অলরেডি কোয়ালিফাইড হয়ে গেছে, তো আমি সাজেস্ট করবো আপনি একবার ওদের ফোন করে জিজ্ঞেস করুন আপনার পার্টিকুলার কেসের জন্য কি অ্যামেন্ডমেন্ট কিরকম করে আপনি অ্যামেন্ড করতে পারেন। জি, আমার প্রশ্ন ছিল F4, আমি পিটিশনার আমার ভাইয়ের জন্য, ভাইয়ের বাচ্চাদের জন্য অ্যাপ্লাই করেছি। অলরেডি ডকুমেন্ট প্রায়োরিটি ডেট দেখাচ্ছে ফেব্রুয়ারি 19, 2008। আমি অলরেডি পেইড করে দিয়েছি ওদের ভিসা ফি অল ডকুমেন্ট জুলাই 2023-তে, বাট এখনো ওদের কোনো ভিসা ইন্টারভিউ হচ্ছে না। কারণ আমাকে কি একটু বলবেন কি অবস্থা হবে এখন ওদের, মানে কত দেরি লাগবে আসার জন্য? জি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা নিকি, ওনার প্রশ্নটা আপনি বুঝতে পেরেছেন না? হ্যাঁ 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 আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ওনার রঞ্জা। প্রশ্নটা হচ্ছে উনি F4 ক্যাটাগরি ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন, ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়ে গেছেন 2023-তে। ওনাদের প্রায়োরিটি ডেট ছিল ফেব্রুয়ারি 2008, এখন তো মার্চ 2008 চলছে। উনি কবে নাগাদ ইন্টারভিউ পেতে পারেন সেটাই উনি জানতে চাচ্ছেন। আচ্ছা, আপনার যদি প্রায়োরিটি ডেট অলরেডি হয়ে গেছে আর আপনি যদি অলরেডি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করে ফেলেছেন, তাহলে আপনি একটু ধৈর্য রাখুন। আপনার ওরা আপনাকে রিচ আউট করবে। তার মানে যদি আপনার ফেব্রুয়ারি 2008-এ যদি অ্যাপ্লাই করেছেন, তার মানে আপনার অ্যাপ্লিকেশন গুলোই এখন ওরা দেখছে। তো আপনি যদি গ্রিন কার্ড অ্যাপ্লাই করে রাখেন, একটু ধৈর্য রাখুন, আপনার কাছে ইনফরমেশন আসবে। আমি গত বছর ডিসেম্বরে এই আমেরিকাতে আসছি B1B2 ভিসায়, ঠিক আছে? তো আমি অ্যাসাইলাম ফাইল করেছি অলরেডি, আমার এই বায়োমেট্রিক হয়েছে, সো আমি ওয়ার্ক পারমিট সোশ্যাল সিকিউরিটির জন্য অ্যাপ্লাই করেছি। সোশ্যাল সিকিউরিটির জন্য অ্যাপ্লাই করেছি, এখন ওয়ার্ক পারমিট এবং সোশ্যাল সিকিউরিটির জন্য ওয়েট করছি। ইন দ্য মিন টাইম আমার বাবা মা বাংলাদেশ থেকে তারাও B1B2 ভিসা পেয়েছে, ঠিক আছে? তো তারা যেহেতু বয়স্ক, আমি তাদেরকে এখানে নিয়ে আসতে যাচ্ছি, ঠিক আছে? আমি কি তাদেরকে আমার অ্যাসাইলাম কেসের সাথে সংযুক্ত করতে পারি? যদি সংযুক্ত করতে পারি তাহলে কি নেগেটিভ সাইড কি পজিটিভ সাইড আছে, এটি একটা বিষয় আমি জানতে চাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে এছাড়া কি অন্য উপায়ে তাদেরকে কোনোভাবে লিগ্যাল করার কোনো উপায় আছে কিনা? ধন্যবাদ। আমি এটা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন না? হ্যাঁ, ওকে, আনফরচুনেটলি আপনি আপনার প্যারেন্টসকে ডাইরেক্টলি আপনি অ্যাড করতে পারবেন না, কিন্তু আপনার প্যারেন্টস নিজের অ্যাসাইলাম একটা ক্লেম ডেফিনেটলি ডালতে পারে। আর ওরা বলতে পারে একটা ফ্যামিলি বেসড মানে ফ্যামিলি মেম্বার বেসড অ্যাসাইলাম একটা ক্যাটাগরি হয়। এটা আমরা অ্যাকচুয়ালি গেহিয়ান অ্যাসোসিয়েটসে অনেক করি। অ্যাসাইলাম বেসড অন মানে আমার ফ্যামিলি মেম্বারের ওপর হামলা হয়েছে, ওই জন্য আমারও একটা খাতরা আছে। আমরা এরকম কেস অনেক করি। তো আপনি যদি একটা ইমিগ্রেশন লয়ারের কাছে যান, তাহলে ওরা আপনাকে আরো একটু বেটার অ্যাডভাইস করতে পারবে কি ওরা নিজে কিরকম করে অ্যাসাইলাম অ্যাপ্লাই করতে পারেন বেসড অন আপনার যে সিচুয়েশন হয়েছে।
ধন্যবাদ। অ্যান্ড হি অলসো উনি এটাও জানতে চাচ্ছিলেন ওনার অ্যাসাইনমেন্ট তো অলরেডি প্রসেস হয়ে গেছে, ফিঙ্গারপ্রিন্ট আর সরি বায়োমেট্রিক হয়ে গেছে, হ্যাঁ। হি ইজ ওয়েটিং ফর হিজ Work permit ওয়ার্ক আর পারমিট social. অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি। হ্যাঁ। সো দ্যাটস হোয়াট হি ওয়াজ আস্কিং। হ্যাঁ, আপনি ওটা অ্যাকচুয়ালি আজকাল একটু টাইম লাগছে, 5-6 মাস অ্যাটলিস্ট লাগা উচিত। Acha, acha, acha. And then another question is from Iftekar Ricky on Facebook. My question: how long is getting approved for I-751? Conditional green card is হ্যাঁ, so. I-751 অ্যাপ্রুভালে টাইম লাগতে পারে, অ্যাটলিস্ট ইভেন 1 ইয়ার লাগতে পারে, কিন্তু ওই সময় ওরা অ্যাকচুয়ালি ইউজুয়ালি একটা এক্সটেনশন দেয়, গ্রিন কার্ডের এক্সটেনশন দেয়। আর ওই গ্রিন কার্ড এক্সটেনশনটা আপনি রাখুন, আর অ্যাট দ্য টাইম ওরা নিজে আপনার প্রসেস করবে, অ্যাটলিস্ট 1 বছর লাগতে পারে। মিনিমাম না? জি। আরেকজন প্রশ্ন রেখেছেন নার্গিস খান, উনি জানতে চাচ্ছেন আমার মায়ের পিটিশন করেছি 2 মাস বাকি, 3 বছর হয়ে গেল, ডকুমেন্টারি কমপ্লিট হয়ে গেছে, 1 বছর পার হয়ে গেছে ইন্টারভিউর জন্য, এখনও ডাকতেছে না, ইমেল দিলেই বলে আপনার ইন্টারভিউর জন্য অপেক্ষা করতে হবে, এক্সপিডিয়েট করার জন্য ইমেল করেছি, তা অ্যাপ্রুভ করে নাই, এখন কি করা যায় এটা উনি জানতে চাচ্ছে আর কি। আনফর্চুনেটলি আপনি অ্যাকচুয়ালি যা করার করে নিয়েছেন, আপনি ভীষণ ট্রাই করেছেন। আমরা নিজের থেকে আমাদের কেহিন অ্যাসোসিয়েটসে অনেক আমরা এরকম পাই কি আমি অনেক দিন ধরে করেছি, আমরাও নিজে ট্রাই করি ইউএসসিআইএস কে কন্ট্যাক্ট করতে, এক্সপেডাইট করতে, অ্যাট দি এন্ড অফ দ্য ডে এর ছাড়া কোনো মানে বেশি অপশন নেই, আপনাকে ধৈর্য রাখতে হবে। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন আছে ওই EB3 ব্যাপারে। জি। EB3 চলাকালীন লাইক EB3 I-140 পেন্ডিং আছে, লাইক প্রসেসিং আছে, অলরেডি 5 মাস হয়ে গেছে। তো এই অবস্থায় যদি মালিকানা চেঞ্জ হয়ে যায় বা কোম্পানির নামটা চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে নাকি কোনো ব্যবস্থা করা যাবে? ভাই আপনি নামটা বলেননি, কোত্থেকে ফোন করেছেন আপনি? আমি মোহাম্মদ বলছি বস্টন থেকে। বস্টন থেকে, আচ্ছা। So জি। this kind of question I think last week we answered similar, হ্যাঁ, right? হ্যাঁ, আমি হয়তো কিন্তু- কোম্পানি চেঞ্জ হয়ে গেছে বা ওনারশিপ চেঞ্জ হয়ে গেছে, EB3 কথা বলছি। হ্যাঁ, ও আচ্ছা, EB3 তে আপনার I-140 ভরেছেন না? জি, আর জি। আপনার পেন্ডিং এখন 5 I-140। মাস হয়ে গেছে বললেন। 5 মাস হয়েছে। হ্যাঁ, ওটা একটু টাইম লাগবে। তো আপনার যে এমপ্লয়ার তার হচ্ছে চেঞ্জ যদি ওনারশিপ, হ্যাঁ, ওনার রেসপন্সিবিলিটি হচ্ছে ইউএসসিআইএস কে জানানো কি আমার ইনফরমেশন পুরো চেঞ্জ হয়ে গেছে। ওনাদের বাপাস হয়তো সবকটা I-140 এরকম করে দিতে হবে না, কিন্তু কোনো যদি এমপ্লয়ার যে যে ডিল করে ইমিগ্রেশনের সাথে, ওদের একটা ইউএসসিআইএস অ্যাকাউন্ট থাকে, তো ওনার রেসপন্সিবিলিটি হচ্ছে ইউএসসিআইএস কে জানানো ওদের কি কি সব চেঞ্জ হয়েছে। আশা করি ভাই ধন্যবাদ, আপনার উত্তর পেয়েছেন। আমি আরেকটা প্রশ্ন দিকে আমরা যাব ইনশাল্লাহ, সেটা হচ্ছে যে এখানে একজন দর্শকও আছেন আমাদের সঙ্গে, আমরা নিয়েছি ওনাকে। ওই ভদ্রলোক ইফতেকার রিকি, উনি আবার জানতে চাচ্ছেন যে হিজ I-751 is application is almost 2 years, not even 1 year. So in that case, what he should do? আপনি ইউএসসিআইএস কে ওনারা কন্ট্যাক্ট করতে পারেন শুধু কোয়েরি করার জন্য কি এক্স্যাক্টলি কি চলছে, আর তখন অবধি আপনি এক্সটেনশনের জন্য ইউ কিপ অ্যাপ্লাইং ফর দি এক্সটেনশন। আনফর্চুনেটলি এখন 751 এর জাস্ট জেনারেলি ম্যারেজ বেসড এর অনেক ফ্রড ইস্যু চলছে, তো আর 751 এ অনেক ফ্রড ইস্যু চলছে, তো ওই জন্য ওদের অনেক ব্যাকলগ আছে অ্যাকচুয়ালি এইসব এর জন্য। ধন্যবাদ ইফতেকার আপনার প্রশ্নের জন্য। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। একটু আগে আমি একটা প্রশ্ন করছিলাম যে আমার ভাইয়ের DS-260 আমি ভুল করছিলাম বলছিলাম। জি। তো উনি বলছিল যে আমাকে ইউএসসিআইএস এ কন্ট্যাক্ট করে ওদের থেকে একটা ফর্ম নিয়ে এটা আপডেট করার জন্য। যদি আমি এটা আপডেট করি তাহলে DQটা ডকুমেন্ট কোয়ালিফাইটা কি পিছনে চলে যাবে নাকি যেখানে আছে সেখানেই থাকবে? এই জিনিসটা জানার জন্য হ্যাঁ হ্যাঁ, আপনার ডকুমেন্ট যে কোয়ালিফাই হচ্ছে ওটার কোনো এফেক্ট হওয়া উচিত না, কিন্তু জাস্ট টু বি সেফ ওরা হয়তো রিকোয়েস্ট ফর এভিডেন্স পাঠাতেও পারে, নাও পাঠাতে পারে, জাস্ট টু বি সেফ কি আপনার এই অ্যাপ্লিকেশনটা ডিনাই না হয়,
তাহলে ওই জন্যই আমি বলেছিলাম আপনি ইউএসসিআইএস কে একবার ফোন করে জিজ্ঞেস করুন কিরকম করে অ্যামেন্ড করতে পারেন আপনার, কিন্তু ডকুমেন্ট আপনার কোয়ালিফাই হয়ে গেছে, তার মানে কোয়ালিফাই হয়ে গেছে। ধন্যবাদ ধন্যবাদ। নিকি, এই ধরনের এই যে ইফতেখার ভাই যে সমস্যা বা ওই ভদ্রলোক বর্ষণ থেকে যে ফোন করলেন এই ব্যাপারে, এইগুলো কি আমাদের নিউ ইয়র্কে আপনাদের অফিসে গেহিন অ্যাসোসিয়েশন এগুলো প্রতিনিয়ত আপনারা ডিল করেন, তাই না? খুবই সচরাচর পেয়ে থাকি, বিশেষ করে এই ধরনের F4 ক্যাটাগরি যেগুলো অনেক লেন্থি প্রসেস। সেখানে RFE মানে হচ্ছে রিকোয়েস্ট ফর মোর এভিডেন্স। এই চিঠিটা কিন্তু ওরা প্রায় পাঠায় যে আমরা আরো এভিডেন্স চাই আপনাদের কাছ থেকে। তো এই চিঠিটা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু অনেক সময় বড় প্রবলেমের মধ্যে পড়ে যায়। এখন আগে আপনারটা বলে নিই, তারপর আমি একটা উদাহরণের কথা বলবো। তো আপনি যদি RFE লেটার রিকোয়েস্ট ফর এভিডেন্স না পেয়ে থাকেন তাহলে আপনি USCIS কে কল করে বলেন আই হ্যাভ টু অ্যামেন্ড মাই অ্যাপ্লিকেশন DS 260। তখন ওরা বলে দিবে কোন ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, কিভাবে করবেন সেটা। আর আপনার প্রশ্ন ছিল ডকুমেন্টারি কোয়ালিফাইড কি হয়ে গেছেন, অ্যাটর্নি রঞ্জা বললেন এটা হওয়ার কথা না, আপনি যেহেতু ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়ে গেছেন ওরা ওই স্টেজে রেখে আপনার জিনিসটাকে অ্যামেন্ড করে দিবে, মানে চেঞ্জ করে দিবে, সংশোধন করে দিবে। আর আমি যে উদাহরণটার কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে একজন মানে F4 ক্যাটাগরিতে তার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন। তারপর উনি ওনার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, ওনার অ্যাড্রেস চেঞ্জ হওয়ার কারণে উনি কিন্তু RFE লেটারটা মিস করেছেন। তারপর উনি অনলাইনে গিয়ে দেখতে পাচ্ছেন যে পুরো কেসটাই ওরা ডিনাই করে ফেলছে, কারণ ওরা উত্তর পায়নি অন টাইমে। সেই ক্ষেত্রে আপনাদেরকে জানাতে চাই আমরা গেহিয়ান অ্যাসোসিয়েটস এর পক্ষ থেকে, আপনারা যদি কখনো অ্যাড্রেস চেঞ্জ করে থাকেন এটা আপনার নিজের দায়িত্ব ইমিগ্রেশনকে জানানো যে আমার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে। কারণ আপনারা যদি কোনো চিঠি মিস করেন এবং সেটার উত্তর না দেন তাহলে কিন্তু পুরো কেসটাই আপনার ডিনাই হয়ে যাবে। ধন্যবাদ ধন্যবাদ নিকি, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আপনি। আমাদের শেষ পর্যায়ে চলে আসছি, তাছাড়া আমাদের সঙ্গে দুজন দর্শক যুক্ত আছেন। কে আছেন দর্শক? আমার প্রশ্ন হলো, আমার ছোট বোন কুইন্সব্রো কমিউনিটি কলেজ থেকে I-20 পেয়েছে, এখন DS 160 ফর্মে। এখন আমি যেহেতু আপন ভাই আমেরিকাতে থাকি, এখানে কি আমি কি আমার ইনফরমেশন দিমু যে ডু ইউ হ্যাভ এনি রিলেটিভ, এই জায়গাটায় কি দিমু, এটা কি স্কিপ করবো নাকি আমার ইনফরমেশন দিমু? ওকে, সো ফর হিজ সিস্টার নিকি, বুঝতে পেরেছি। প্রশ্ন করছেন ওনার একজন বোন আছে এখানে কুইন্স থেকে বোধহয় পাস করেছেন, গ্র্যাজুয়েশন করেছেন I-20 ওখানে জিজ্ঞেস করছে যে উনি কি ওখানে একটা প্রশ্ন আছে কোন ইউএসএ কোনো রিলেটিভ আছে কিনা, উনি জানতে চাচ্ছে এটা কি উনি উল্লেখ করবেন না উল্লেখ করবেন না, এটা উনি জানতে চাচ্ছেন। অবশ্যই করুন প্লিজ, কোনো ইমিগ্রেশন ব্রাদার, হ্যাঁ কোনো ইমিগ্রেশন ফর্মে কিছু ডিলিট করুন না, সবকিছু একদম সত্যি করে আনসার করুন, কমপ্লিটলি আনসার করুন প্লিজ। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। কখনোই একটু জিনিস বলে রাখি, কখনোই ওদের কাছে একটা ভুল তথ্য দিবেন না, কারণ পরবর্তীতে এই জিনিসটাই আপনাকে এসে আপনার পরবর্তী ফিউচার কেসগুলো নষ্ট করে দিবে, বলবে যে তোমার তো আগে বোন ছিল না অথবা ভাই ছিল না, এখন কোথা থেকে ভাই বোন আসলো। তো সব সময় সত্যটা বলবেন। ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে দুজনকে ধন্যবাদ। আরেকজন দর্শক আছে আমাদের সঙ্গে। আমার দুইটা প্রশ্ন আছে। একটা হলো, আমি আজকে থেকে 12 বছর আগে এই দেশে আসছিলাম 2013-এ, আমি অ্যাসাইলাম সিকার। এরপরে আমার মেয়ের বিয়ে হওয়ার পরে আমার মেয়ে সিটিজেনশিপ হয়েছে এবং আমার জন্য গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিল আজকে 3 বছর। এর মাঝখানে আমার আজকে 8 মাস পলিটিক্যাল অ্যাসাইলাম ইন্টারভিউ হয়ে গেছে, কিন্তু যখন আমি অনলাইনে চেক করলাম আমাকে ওরা বলছো তোমার সবকিছু ওয়েট করা হয়েছে, তোমার ইন্টারভিউ ডান, এভরিথিং ডান, জাস্ট উই আর ওয়েটিং ফর দ্য ডিসিশন। এখন আমার কথা হলো কি ধরনের ডিসিশন ওরা নিতে যাচ্ছে, আমার তো ইন্টারভিউ নেই। একটু ব্যাপারটা মনে হচ্ছে একটু উনি যে বলছেন যে উনি 2013-এ এসে অ্যাসাইলামে অ্যাপ্লাই করেছেন, কিন্তু ইন দ্য মিন টাইম মেয়ে সিটিজেন হয়ে গেছেন, 3 বছর আগে অ্যাপ্লাইও করেছেন, কিন্তু অ্যাসাইলামের ইন্টারভিউ সময় চলে আসছে এবং কিন্তু ওরা ইন্টারভিউ ওয়েভ করেছে। তো আমার বলছে যে অ্যাসাইলামের ইন্টারভিউ নিয়েছে, ওটার কোনো রেজাল্ট এখনো পায়নি। আমার মেয়ের জন্য যেটা অ্যাপ্লাই করেছিল, আমার জন্য যেটা অ্যাপ্লাই করেছিল সেটার কোনো ইন্টারভিউ না নিয়ে ওরা বলছে আমরা তোমার ফাইনাল ডিসিশনের জন্য ওয়েট করতেছি, তুমি ওয়েট করো, আমরা তোমাকে ফাইনাল ডিসিশন দিব।
সো অ্যাসাইলামের ইন্টারভিউ হয়েছে, কিন্তু মেয়ের যে ইন্টারভিউ হওয়ার কথা সেটাতে ওরা বলছে আমরা ডিসিশন দিব। তার মানে ওনার অ্যাসাইলাম এবং মেয়ের মাধ্যমে যে অ্যাপ্লিকেশন সিটিজেন মেয়ে, সেটা দুটো একসাথে হয়ে যাওয়াতে ওরা সময় নিচ্ছে মনে হয়। না, এটা অ্যাকচুয়ালি প্যারেন্টস চাইল্ডের আমি অনেক এটা আমাদের ফার্মেও দেখি ক্লায়েন্টদের সাথে, যখন বাচ্চা বাবা মার জন্য অ্যাপ্লাই করে অনেক টাইমে কিন্তু ওরা ইন্টারভিউর জন্য ওরা ডাকেই না। ভীষণ কমন এটা, কেননা বাবা মা অ্যাকচুয়ালি প্রুভ করা বিয়ের সময় একটু টাইম মানে ইস্যু হয় কি অ্যাকচুয়ালি রিয়েলি বিয়ে করেছে, কিন্তু বাবা মা বাচ্চা এটা ভীষণ কমন কি ওরা ইন্টারভিউর জন্য ডাকবেন না। আপনি ধৈর্য রাখুন, হয়তো আপনার মেয়ের থ্রুই অ্যাপ্লাই হয়ে যাবে আর অ্যাসাইলামটা। এটা রেগুলারলি হচ্ছে এরকম, অনেকেই দিচ্ছে না। তো ধন্যবাদ ভাই, সবাই ভালো থাকুন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।